জুলাই গণহত্যার মামলায় ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের হাজিরা, নজরুল, এনাম ও জ্যোতির রিমান্ড মঞ্জুর। অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে সারা দেশে ৬০৭ জন গ্রেফতার, বিমানবন্দরে শেখ হেলালের পিএস সোহেল মুরাদ আটক। খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল, ছেলের লন্ডনের বাসাতেই চলছে চিকিৎসা, অনুমতি পেলেই ফিরবেন দেশে। ম্যাডাম কবে নাগাদ দেশে যাবে, এখানকার চিকিৎসকরা যেই দিন ওনাকে যাওয়ার জন্য পরামর্শ দিবেন বা ওনাকে মনে করবেন যে বিদেশের থেকে দেশে ফেরত যাওয়ার মতো একটি অবস্থার মধ্যে আছেন, তখন ইনশাল্লাহ উনি দেশ থেকে বাংলাদেশে ফেরত যাবেন। অর্ধেক নয়, আদানি পাওয়ারকে পূর্ণ বিদ্যুৎ সরবরাহের তাগিদ, চুক্তি অনুযায়ী দ্রুতই ১৬০০ মেগাওয়াট পাওয়ার আশা পিডিবি। কুষ্টিয়ায় প্রকাশ্যে চলছে নদী ভরাট ও দখল, অস্তিত্ব সংকটে হিসনা নদী, হুমকির মুখে পরিবেশ ও জীববৈচিত্র্য। ক্ষমতার জোরে হোক টাকার জোরে হোক অনেকেই দখল করে নিয়েছে। নদীতে গোসলও করা যাবে না এবং কি মাছও ধরা যাবে না, ধরতে গেলে অমুক নেতা এসে উঠাই দিবে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা, সব জিম্মির মুক্তি দাবি, নেতানিয়াহুর গাজাবাসী সরানোর প্রস্তাব প্রত্যাখ্যান জর্ডানের বাদশার। এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে হাই ভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে রিয়াল মাদ্রিদের নাটকীয় জয়, ব্রেস্তলকে হারল পিএসজি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। বিগত সরকারের সময়ে গুমের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আওয়ামী লীগের শাসনামলে গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারেক সিদ্দিকী সহ ১২ জনের বিরুদ্ধে গেল ৬ জানুয়ারি গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেল ওই আদেশ দেন। একই সঙ্গে তাদের মধ্য থেকে যাদের গ্রেফতার করা সম্ভব তাদের আজ হাজির করার নির্দেশ দিয়েছিলেন আদালত। একই সঙ্গে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। এ মামলায় আগেই সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেফতার হয়েছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর ২ থানার মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারের ৫ দিন করে মঞ্জুর করেছেন আদালত। বুধবার তাকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। আর আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলাম ধানমন্ডি থানার মামলায় ৫ দিন ও যাত্রাবাড়ি থানার মামলায় ৫ দিন রিমান্ড মঞ্জুর করেন। এদিকে রাজধানীর ধানমন্ডি থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোসাদ্দেক খান জ্যোতির ৭ দিন ও সাভারে আব্দুল কাইয়ুম হত্যা মামলায় সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে ৬০৭ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এছাড়া অন্যান্য মামলায় ১১৬৮ জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়। অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত ২টি বিদেশি পিস্তল, একটি এলজি, একটি 1 শুটার গান, একটি পাইপ গান, 2 রাউন্ড গুলি, 5টি কার্তুজ, 2টি চাপাতি, 6টি দা, 13টি চাকু, 2টি কুড়াল সহ নানা অস্ত্র উদ্ধার করা হয়েছে। গেল শনিবার শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। এই বিশেষ অভিযানে মঙ্গলবার বিকেল পর্যন্ত ২,২৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের ব্যক্তিগত সহকারী হোসেন মোহাম্মদ মুরাদ ওরফে সোহেল মুরাদকে গ্রেফতার করা হয়েছে। বিমানের টিকিট কেটে চেকিং এর সময় তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাতে দেশ ছাড়ার চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে বিমানবন্দরের আইনশৃঙ্খলা বাহিনী। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক সোহেলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। আশুলিয়ায় অপারেশন ডেভিল হান্টের মধ্যেই
ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে বিএনপির দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই ব্যক্তি গুলিবিদ্ধ সহ আহত হয়েছে বেশ কয়েকজন। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি প্রশাসন। শিল্পাঞ্চলে একের পর এক এমন ঘটনায় রীতিমতো আতঙ্কে স্থানীয়রা। সহকর্মী দেওয়ান ইমনের পাঠানো তথ্য ও চিত্রে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। গেল রোববার আশুলিয়ার জামকড়ায় ঝুট ব্যবসা দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে কাপ্তান ও মঞ্জু নামের দুইজন গুলিবিদ্ধ ও বেশ কয়েকজন আহত হয়। যৌথ বাহিনীর অভিযানের মধ্যে এমন ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। আগে যুবলীগ নেতা কবির হোসেন সরকার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। তিনি আত্মগোপনে যাওয়ার পর তা দখলে নেন বিএনপির নেতা বকুল ভূঁইয়া। পরে ছাত্রদল নেতা শরীফ চৌধুরী ব্যবসা নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করলে দুই পক্ষের সংঘর্ষ বাধে। 5 আগস্টের পর শিল্পাঞ্চলের অস্থিরতার অন্যতম কারণ ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ। এ নিয়ে গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে অভিযান চলছে বলে দাবি করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তৈরি পোশাক শিল্পের স্থিতিশীলতা বজায় রাখতে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি সংশ্লিষ্টদের। অঙ্কন চৌধুরী, দেশ টিভি। রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে চলছে প্রাথমিকের বাদ পড়া শিক্ষকদের অবস্থান কর্মসূচি। দাবি মেনে নিতে বেলা 12টা পর্যন্ত ছিল আলটিমেটাম। কর্মসূচির সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AH হিমেল। হিমেল, আন্দোলনকারীদের দাবি বাস্তবায়নের বিষয়ে কোনো ধরনের সাড়া মিলেছে কিনা, কি বলছেন আসলে তারা? আছি এই মুহূর্তে শাহবাগ মোড়ের যে জাদুঘর আছে শাহবাগ, সেই জাদুঘরের সামনে। এখানে সুপারিশপ্রাপ্ত যে 6531 জন যে শিক্ষক AH হিমেল যুক্ত ছিলেন আমার সাথে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। জানান, সুস্থ হওয়ার পর চিকিৎসকরা অনুমতি দিলেই দেশে ফিরবেন তিনি। মঙ্গলবার যুক্তরাজ্যে সাংবাদিকদের কথা জানান ডাক্তার জাহিদ। বলেন, ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন বেগম জিয়া। যেসব পরীক্ষা নিরীক্ষা করা দরকার সেগুলো মাঝে মধ্যেই করা হচ্ছে। গেল 7 জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যে পৌঁছান খালেদা জিয়া। এরপর লন্ডন ক্লিনিকে তাকে ভর্তি করা হয়। লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি। ওনার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল এবং আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন এবং উনি সার্বক্ষণিকভাবেই চিকিৎসকদের তত্ত্বাবধানে এখানে চিকিৎসা চলছে। ম্যাডাম কবে নাগাদ দেশে যাবে, এখানকার চিকিৎসকরা যেই দিন ওনাকে যাওয়ার জন্য পরামর্শ দিবেন বা ওনাকে মনে করবেন যে বিদেশে থেকে দেশে ফেরত যাওয়ার মতো একটি অবস্থার মধ্যে আছেন, তখন ইনশাল্লাহ উনি দেশ থেকে বাংলাদেশে ফেরত যাবেন। নবনির্মিত যমুনা রেল সেতু দিয়ে শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি প্রথম পাড়ি দেয় সেতুটি। যমুনা রেল সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মোহাম্মদ মাসুদুর রহমান জানান, এখন থেকে নতুন রেল সেতু দিয়ে নিয়মিত ট্রেন চলাচল করবে। 4.8 কিলোমিটার দীর্ঘ সেতুর দুটি লাইনের মধ্যে আপাতত একটি দিয়েই উভয় দিকে ছুটবে ট্রেন। রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি বেলা 11টা 35 সেতু অতিক্রম করে। পর্যায়ক্রমে শিডিউল অনুযায়ী বাকি ট্রেন চলাচল করবে। অর্ধেক নয়, চুক্তি অনুযায়ী আদানি পাওয়ারকে পূর্ণ বিদ্যুৎ সরবরাহের তাগিদ দিয়েছে বাংলাদেশ। এতে ঝাড়খণ্ডের দুটি পাওয়ার প্ল্যান্ট থেকে 1600 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার আশা করা হচ্ছে। সময় মতো যেহেতু বকেয়া পরিশোধ হচ্ছে, সেখানে আর তালবাহানা চলবে না বলে জানিয়েছে পিডিবি। নীরব দাসের রিপোর্ট। বাংলাদেশের সঙ্গে চুক্তি অনুযায়ী আদানি পাওয়ার প্ল্যান্টের 1600 মেগাওয়াট বিদ্যুতের পুরোটাই সরবরাহের তাগিদ বাংলাদেশের। তোড়জোড় চলছে চলতি বছর থেকেই তা বাস্তবায়নের। বাংলাদেশের এক কর্মকর্তার দেয়া বিশেষ সাক্ষাৎকারের ভিত্তিতে এ তথ্য তুলে ধরে বার্তা সংস্থা রয়টার্স।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে 2017 সালে 25 বছরের একটি চুক্তি স্বাক্ষর করেছিল ভারতীয় ধনকুবের গৌতম আদানি। চুক্তি অনুযায়ী ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত $2 বিলিয়ন মূল্যের বৈদ্যুতিক প্ল্যান্ট থেকে উৎপাদনের পুরো বিদ্যুৎই সরবরাহের কথা ছিল। অর্থাৎ 800 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি প্ল্যান্ট থেকে 1600 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসার কথা। তবে অর্থ বকেয়ার অজুহাত দেখিয়ে গেল বছরের 31 অক্টোবর থেকে সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে আদানি। এমনকি ইউনিট বন্ধ রেখে সক্ষমতার 42% বিদ্যুৎ উৎপাদন করে বাংলাদেশে সরবরাহ করছিল প্ল্যান্টটি। তবে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বিপিডিপি রয়টার্সকে জানায়, বকেয়া পরিশোধের জন্য তারা প্রতি মাসে আদানি পাওয়ারকে $25 মিলিয়ন সরবরাহ করে আসছে। তাই দ্বিতীয় প্ল্যান্টটি থেকেও আবার বিদ্যুৎ সরবরাহের তাগিদ দেয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি। এতে সাড়া দিয়ে এ সপ্তাহের সোমবার থেকেই বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও উচ্চ কম্পনের জন্য তা সম্ভব হয়নি বলে নিশ্চিত করেন বিপিডিবির চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম। এদিকে গেল ডিসেম্বরে আদানি সূত্র জানায়, বিপিডিবির থেকে $900 মিলিয়ন পাওনা আদানি পাওয়ারের। তবে সংখ্যাটি 650 মিলিয়ন বলে দাবি রেজাউল করিমের। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, অসম চুক্তি অনুযায়ী বাংলাদেশ অন্তত 55% বেশি অর্থে আদানির কাছ থেকে বিদ্যুৎ ক্রয় করছে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। দুর্নীতি ধারণা সূচকে গভীর উদ্বেগজনক অবস্থায় রয়েছে বাংলাদেশ। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 14 নম্বরে। মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দেয়া তথ্যে উঠে আসে এমন তথ্য। টিআইবি প্রধান বলছেন, পতিত সরকার কালো টাকা বৈধতার সুযোগ দিয়ে দুর্নীতির পথ খুলে দিয়েছিল। আরও জানাচ্ছেন কায়েস রাহাত। বিশ্বের 180টি দেশ নিয়ে দুর্নীতির সূচক প্রকাশ করেছে জার্মানি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। নভেম্বর 2021 থেকে সেপ্টেম্বর 2024 পর্যন্ত নেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকাস্থ টিআইবির কার্যালয়ে আন্তর্জাতিকভাবে একযোগে প্রকাশিত হয় প্রতিবেদনটি। দেখা যায় 100 স্কোরে 90 নিয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে শীর্ষে অবস্থান করছে ডেনমার্ক। সেই সঙ্গে 8 স্কোর নিয়ে সর্বনিম্ন অবস্থানে আছে দক্ষিণ সুদান, যেখানে 23 স্কোর নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে 14তম অবস্থান বাংলাদেশের। প্রতিবেদন বলছে, আফ্রিকার দুর্নীতিপ্রবণ অঞ্চল বা মানব উন্নয়ন সূচকে পিছিয়ে থাকা দেশগুলোর তুলনায় দুর্নীতি সূচকে বাংলাদেশ পিছিয়ে রয়েছে। বলা হচ্ছে, দেশে সরকারি ক্রয় বা প্রকল্প, অর্থাৎ যেখানে জনগণের অর্থ বেশি ব্যবহৃত হচ্ছে সেখানে দুর্নীতির মাত্রা বেশি। এ সময় বৈশ্বিক প্রেক্ষিতে দেশের গড় স্কোর 23 নিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশ গভীর উদ্বেগজনক অবস্থায় আছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের দায়িত্ব ছিল দুর্নীতি রোধ করা, তারা বরং সুবিধা করে দিয়েছিল অর্থ পাচারের কাজে। যে সমস্ত দেশগুলো 43-এর চেয়ে 1 পয়েন্ট কম পায়, তারাও কিন্তু গভীর উদ্বেগজনক। আমরা 20 পয়েন্ট কম পেয়ে গভীরতর উদ্বেগজনক অবস্থায় আছি। সরকার কিন্তু প্রকারান্তরে প্রতি বছর মানুষকে বলেছে, সারা বছর বলেছে যে তোমরা দুর্নীতি করো, কারণ কালো টাকার বৈধতার সুযোগ সরকার দিয়েছে। এ সময় দুর্নীতির সূচকে ভালো অবস্থানে থাকা দেশগুলো নিয়ে বলেন, এরা অনেকেই দুর্নীতির সহায়ক হিসেবে কাজ করেছে, বিশেষত উন্নয়নশীল দেশগুলো থেকে লুট করা অর্থ সেখানে বিনিয়োগের সুযোগ দিয়ে বৈশ্বিকভাবে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। আমাদের দেশ থেকে পাচারকৃত অর্থ কোন দেশগুলোতে যাচ্ছে, যেই দেশগুলোতে যাচ্ছে তাদের স্কোর আমাদের তুলনায় অনেক ভালো এবং বৈশ্বিক মানদণ্ডে ভালো। দুর্নীতি রোধে দুদক সহ এ ধরনের প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার পরামর্শ টিআইবি প্রধানের। জাতীয় মানসিকতায় পরিবর্তন আনারও আহ্বান জানান তিনি। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। পিলখানা বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা চাকরি ফিরে পাওয়া সহ 6 দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে। বুধবার সকালে শহীদ মিনারে বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে এই কর্মসূচি চলছে। এই লাগাতার অবস্থান কর্মসূচিতে বিডিআর এর চাকরিচ্যুত সদস্যদের পরিবারের সদস্য ও স্বজনেরা অংশ নিয়েছেন। চাকরিচ্যুত বিডিআর সদস্যরা জানান, বুধবার দুপুরের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে ওই ঘটনা। ন্যায্য দাবি, আমাদের পাওনা, আমাদের যে ন্যায্য হিসাব আমরা বুঝে পাওয়ার জন্য আজকে আমরা এই বুকে কাপড়ের কাপড় নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আমরা যতক্ষণ বড় দাবি আদায় না হবে আমরা ঘরে ফিরবো না। একজন বিডিআরও 12টার পরে আমরা আন্দোলনে মাঠে নামবো। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো। এই জন্যই কাপড়ের কাপড় পরে আজ আমরা তো 9 সালে মরে গেছি, এখন আমরা জীবন দিতে আর বাধা নাই।
রাজবাড়ীতে গোয়ালন্দ পৌরসভার রাস্তার সংস্কার কাজ অসমাপ্ত রেখেই চলে গেছে ঠিকাদার। ভোগান্তি পোহাচ্ছে স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম শামীম। শামীম, ভোগান্তি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছেন যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার একটি গুরুত্বপূর্ণ রোড, এই রোডের পাশেই কিন্তু একাধিক স্কুল রয়েছে, কলেজ রয়েছে, হাই স্কুল রয়েছে, প্রাথমিক স্কুলগুলি রয়েছে এবং বাজারের প্রধান সড়ক এটি। এই সড়কের কাজটি গত 6 মাস পূর্বে শুরু হয়েছিল, তবে কিছুদিন পূর্বে অর্ধেক কাজ রেখেই ঠিকাদার নাপাত্তা হয়েছে। তো আমরা খোঁজ নিয়ে দেখেছি কিন্তু ঠিকাদারের আর খোঁজ পাইনি। তারা বিভিন্ন আওয়ামী লীগের হওয়ার কারণে তারা এলাকা থেকে পালিয়ে গেছে। কিন্তু এলাকাবাসী এই আওয়ামী লীগের যারা এই রাস্তাটা কাজ করছিল তারা পালিয়ে যাওয়ার কারণে এলাকারবাসী রাস্তাটার কাজটা বন্ধ রয়েছে। আর রাস্তাটার কাজ বন্ধ থাকার কারণে এলাকাবাসী নানা প্রকার দুর্ভোগ হয়েছে। আমি এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই কাজটি ফরিদপুর বা একজন ঠিকাদার পেয়েছিল, তো তার কাছ থেকে ছাপ কন্ট্যাক্ট নিয়েছিল কাউন্সিলররা ইতিমধ্যে রাজবাড়ী গোয়ালন্দ পৌর এলাকা ছাড়িয়ে হয়তো তারা গা ঢাকা দিয়েছে। আর গা ঢাকা দেওয়ার কারণে এই রাস্তার কাজটি অসমাপ্ত রেখে কিন্তু তারা চলে গেছে। আর অসমাপ্ত থাকার কারণে এলাকাবাসীর এই রাস্তার কারণে নানা প্রকার দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি এলাকাবাসীর কাছে আরেকটা কথা বলেছি, তারা জানিয়েছেন যে বৃষ্টির দিনে এই রাস্তা ব্যবহার করায় কিন্তু তাদেরকে নানা প্রকার দুর্ভোগ পোহাতে হবে এবং এই রাস্তা দিয়ে যে সকল যানবাহনগুলি যাওয়া আসা করে সে সকল চালকদেরও কিন্তু নানা প্রকার দুর্ভোগ পোহাতে হয়। এই যে পাশেই কিন্তু একটি হাই স্কুল রয়েছে, সেই হাই স্কুলের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি। তারা কিন্তু একটা জিনিস জানিয়েছেন যে রাস্তা দিয়ে যখন একটি গাড়ি যায় তখন কিন্তু প্রচন্ড ধুলা হয়, আর ধুলার কারণে কিন্তু যে সকল শিক্ষার্থী রয়েছে তাদেরকে কিন্তু নানা প্রকার দুর্ভোগ পোহাতে হয়। সব মিলে বলা যায় যে এই রাস্তাটা অসমাপ্ত রেখেই ঠিকাদার চলে যাওয়ার কারণে এলাকাবাসীর দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে অচিরেই এই রাস্তার কাজটি সমাপ্ত করা হবে। তো এই ছিল রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার অসমাপ্ত রাস্তার কাজের সর্বশেষ সংবাদ। সহকর্মী শফিকুল ইসলাম শামীম যুক্ত ছিলেন রাজবাড়ী থেকে। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে থেমে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় বাসে ঘুমিয়ে থাকা হেলপার দগ্ধ হয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত 2:30টার দিকে টঙ্গীবাড়ি লৌহজং সড়কের বালিগাঁও বাজার সেতুতে এ ঘটনা ঘটে। নিহত জাহাবীর মিয়া লৌহজং উপজেলা পালগাঁও গ্রামের সোহেল মিয়ার ছেলে। ফায়ার সার্ভিস জানায় রাত 2:30টার দিকে অগ্নিকাণ্ডের খবরে লৌহজং ও টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাসের ভেতর হেলপার ঘুমিয়ে থাকায় পুরো শরীর দগ্ধ হয়ে যায়, তার মৃত্যু হয়েছে। বাসটিতে কোনো বৈদ্যুতিক সংযোগ ছিল না, তবে সাধারণত চালক হেলপাররা বাসে কয়েল জ্বালিয়ে ঘুমাতেন বলে জানা গেছে। ময়মনসিংহে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে 15টি বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে শহরের হরিকিশোর রায় রোডে এ ঘটনা ঘটে। এ সময় হামলা আতঙ্কে রাস্তায় নেমে পড়েন বাসিন্দারা। স্থানীয়রা জানান রাত 8:30 থেকে 4 দফা হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে বাড়িঘর ভাঙচুর করে তারা। ভাঙচুর করা হয় 2টি মোটরসাইকেলও। এদিকে ঘটনার তদন্ত কাজ চলছে বলে জানিয়েছে কোতোয়ালি থানা পুলিশ। কুষ্টিয়ায় চলছে প্রভাবশালীদের নদী দখলের মহোৎসব। দফায় দফায় নদীর জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে দোকানপাট সহ বহুতল ভবন। বাঁধ দিয়ে পরিবর্তন করা হয়েছে নদীর গতিপথ। এতে অস্তিত্ব সংকটে পড়েছে এক সময়ের খরস্রোতা কুষ্টিয়ার ভেড়ামারার হিসনা নদী। এতে হুমকির মুখে পড়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এভাবেই কুষ্টিয়ার ভেড়ামারায় প্রকাশ্যে চলছে হিসনা নদী দখলের মহা উৎসব। গাড়িতে করে আনা হচ্ছে মাটি, দখল নিতে ফেলা হচ্ছে নদীতে, যেন দেখার কেউ নেই। তবে এসব দখলদারদের দাবি নদী নাকি তাদের মালিকানাধীন সম্পত্তি। দখলের তো কোনো প্রয়োজন নাই, নদী তো জায়গাটা তো আমি আবাদ করি এতদিন যাবত। কিন্তু দেখেন মাইপি সরকারি যে নদীর জায়গা আছে, নদীর বাদে আমার যে জায়গাটা আছে
আমার রেকর্ডিং সম্পত্তি যেটা আছে সেটা আপনারা দেওয়ার পরে যেটুক নদী রাখার পরে যেটুক থাকে সেটুকু আমাকে দেন বুঝায়। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার উপর দিয়ে প্রবাহিত হিসনা নদী, একসময় যে নদী দিয়ে চলত পালতোলা নৌকা সহ বড় বড় জাহাজ, সেই নদী এখন পরিণত হয়েছে মরা খালে। নদীর জায়গা দখল করে প্রভাবশালীরা গড়ে তুলছেন দোকানপাট সহ বহুতল ভবন। বাদ দিয়ে পরিবর্তন করা হয়েছে নদীর গতিপথ। ফলে এক সময়ের উচ্ছল হিসনা নদী হারাতে বসেছে তার অস্তিত্ব। এক সময় আমাদের শেরপুর কামালপুর থেকে নৌকা বোঝাই নৌকা ট্রলার একসময় জাহাজও চলতো। ক্ষমতার জোরে হোক টাকার জোরে হোক অনেকেই দখল করে নিয়েছে, আর এটা তো দেখার দায়িত্ব সরকার। নদীতে গোসলও করা যাবে না এবং কি মাছও ধরা যাবে না, ধরতে গেলে অমুক নেতা এসে উঠাই দেবে। প্রকাশ্যে নদী দখলের মহোৎসব চললেও দায়িত্বশীলদের নীরব ভূমিকায় ক্ষুব্ধ নদী গবেষকরা। গুরুত্ব তুলে ধরে নদীটি পুনরুদ্ধারের দাবি তাদের। পেশি শক্তি এবং রাজনৈতিক শাসন শোষণের ফলে আমাদের নদীগুলা দখলদারিত্বের দিকে খুব দ্রুত এগিয়েছে এবং তারা ক্ষতবিক্ষত হয়েছে। দিনে দুপুরে প্রভাবশালীরা হিসনা নদীর জায়গা দখল করে নানা স্থাপনা গড়ে তুললেও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা দিচ্ছেন দায়সারা বক্তব্য। বলছেন দখলদারদের তালিকা প্রস্তুত করেছেন তারা, দ্রুতই নেবেন ব্যবস্থা। ইতিমধ্যে নদীগুলো যে অবৈধ স্থাপনাগুলো গড়ে উঠছে সেগুলো আমরা তালিকা প্রস্তুত করছি। এই তালিকাগুলো আমরা ইতিমধ্যে ওয়েবসাইটেও আমাদের দাখিল করা আছে। আমরা এটা বাজেট চেয়ে আমরা প্রস্তাবনা পাঠাইছি, আমরা বাজেট আসলে আমরা এগুলো উচ্ছেদের কার্যক্রম শুরু করব। শুধু আশ্বাস নয়, নদী দখলের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুতই কার্যকরী পদক্ষেপ চাই স্থানীয়রা। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। টাঙ্গাইলের কালীহাতির দেওপুর চকপাড়া দাখিল মাদ্রাসায় ঘুষ নিয়ে শিক্ষক ও কর্মচারী নিয়োগের অভিযোগে মাদ্রাসায় তালা দিয়ে প্রতিষ্ঠান প্রধানের পদত্যাগের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে অনিয়ম দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন মাদ্রাসা প্রধান। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়েছে। সহকর্মী অভিজিৎ ঘোষের পাঠানো তথ্য ও ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। টাঙ্গাইলের কালীহাতির দেউরপুর চকপাড়া দাখিল মাদ্রাসায় এটি অভিযোগ উঠেছে, পতিত আওয়ামী লীগের সময় মোটা অঙ্কের ঘুষ দিয়ে কয়েকজন শিক্ষক ও কর্মচারী নিয়োগ দিয়েছেন মাদ্রাসা সুপার। এ অভিযোগে মঙ্গলবার মাদ্রাসায় তালা দিয়েছেন স্থানীয়রা। এ সময় মাদ্রাসার অফিস কক্ষে থাকা শতাধিক বই পুড়িয়ে দেয়া হয়। এ সময় ক্লাস কার্যক্রম বন্ধ করে শিক্ষকদের কক্ষ থেকে বের হয়ে আসতে বলেন বিক্ষুব্ধ জনতা। প্রতিষ্ঠানের সুপার মোহাম্মদ হোসেনের পদত্যাগের দাবি জানান তারা। এখানে আজকে আমরা তালা দিছি, আমলিগের পেটের তারা আমলিগ থাকতে নিয়োগ দিছিল, ওইখানে বহুত টাকা দুর্নীতি হয়েছে, টাকা খাইয়া এই নিয়োগ গোনা দিছে। আমরা এই নিয়োগের বাতিল চাই। সুপারিনটেন্ডেন্টের যে সুপার তার আমরা অবসর চাই এবং নিয়োগ বাতিল চাই। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা লাইব্রেরি ও অফিস কক্ষ থেকে বই বের করে তাতে আগুন লাগিয়ে দেন বলে জানান সহকারী শিক্ষক। সল্লা ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের লোকজন আইসা কিছু বই আসাল বঙ্গবন্ধু বা শেখ হাসিনার বা রাসেলের ওই বইগুলা আমাদের কাছে শুনে নিয়েই পড়ছে। ক্যামেরার সামনে কথা না বললেও নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্বীকার করেছেন প্রতিষ্ঠান সুপার। এই যে অভিযোগটা করেছে স্থানীয়রা, এটা কি সত্য? নিয়োগ না এগুলো সব মিথ্যে কথা। এগুলো কি বলছে? আর মাদ্রাসায় স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরকম হওয়ার কথা না, কারণ নিয়োগ বোর্ডে এখানে 5 জন সদস্য ছিল, 5 জন সদস্যের একেবারে 100% স্বচ্ছতার সাথে নিয়োগ দেওয়া হয়েছে এবং যারা পেয়েছে তারা লিখিত ভাইবা পরীক্ষায় সর্বোচ্চ মার্কস পেয়েই তারা নিয়োগ পেয়েছে। দেওরপুর চকপাড়া দাখিল মাদ্রাসায় চলতি মাসের 2 তারিখে 3 জন নতুন করে যোগদান করেছেন। এ নিয়ে শিক্ষক ও কর্মচারী মিলিয়ে মোট 15 জন লোকবল রয়েছে, আর শিক্ষার্থীর সংখ্যা 300 জন। অঙ্কন চৌধুরী, দেশ টিভি।